এইটুকু বলেই মেবিন ক্লাসে গেল। ওখানে গিয়ে দেখলো রাইফা কাঁদছে আর সাগরিকা ওকে আগলে রেখেছে, কিন্তু মুখে অদ্ভুত হাসি। মেবিন কিছু বলল না, অন্য বেঞ্চে গিয়ে বসে পড়ল। সেদিনের মতো সবাই ক্লাস করে চলে গেল, অথচ এই শেষ দিন নিয়ে দুই বান্ধবীর কত প্ল্যান ছিল। অতঃপর পরীক্ষা শুরু হলো, দুজনের চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বলল না। মেবিন শান্ত চোখে ওর দিকে তাকিয়ে থাকতো, আর রাইফা সাগরিকার সাথে গল্প করতো, চলাফেরা করতো, ওকে ইগনোর করতো। এমন একটা ভাব ওর জীবনে মেবিন নামের কেউ নেই। সবগুলো পরীক্ষা এভাবেই দিল, রেজাল্টও প্রায় সেমই করলো। রাইফাই বেশি পেল, বরং একটু। এটা নিয়ে সাগরিকা মেবিনকে নিয়ে অনেক কথা বলল। রাইফাও সেদিন তাল দিল। মেবিন একটা টু শব্দ করেনি সেদিন। ও তো শুধু দেখছিল চোখের সামনে ওর বেস্ট ফ্রেন্ড আর অন্য কেউ বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে। দুজনে একজনের কাছেই কোচিং করতো, কিন্তু ওদের দেখে মনে হতো কোনো নীরব যুদ্ধ চলছে। এভাবে চলে এলো এসএসসি পরীক্ষা। দুজনেই সিট আগে পিছে, কিন্তু ওদের মাঝে মনে হয় কত মাইলের দূরত্ব। ওদের দুজনকে এভাবে পরীক্ষা দিতে দেখে স্যার ম্যাডামের কত প্রশংসা পেয়েছে। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হলো। আজ লাস্ট পরীক্ষা দিয়ে বের হওয়ার পর মেহবিন রাইফাকে ডাকলো। মিস রাইফা আফনুর, একটু শুনবেন? আজকের পর থেকে এই মেয়েটা আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ আপনার সঙ্গ সে ডিজার্ভ করে না। এতদিন পর প্রাণপ্রিয় বান্ধবীর ডাকে রাইফা না চাইতেও দাঁড়িয়ে পড়ল। মেহবিন রাইফার সামনে দাঁড়ালো আর মুচকি হাসি ফুটিয়ে তুলল আর বলল, পরীক্ষা কেমন হলো আপনার? রাইফা মুচকি হেসে বলল, আপনারটা না দেখিলে তো আমি ভালো রেজাল্ট করতেই পারতাম না, তাই না? সেই হিসাবে বলতে পারি বেশ ভালো হয়েছে। ইনশাআল্লাহ রেজাল্ট আপনার থেকে ভালো আসবে। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করুক। কথাটা শুনে রাইফা থমকে বলল, ও ভাবেনি মেহবিন ওর সাথে এভাবে কথা বলবে। ও কিছু বলবে তার আগে মেহবিন মুচকি হেসে বলল, আমরাও একটা সময় অনেক কথা বলতাম, একসাথে কত সময় কাটাতাম। তাহলে আজ আমাদের সাথে তেমন কি হয়েছে যে আজ হাজার মাইলের দূরত্ব তৈরি হয়েছে? মেহবিনের কথা শুনে রাইফাও বলল, তখন তো আর জানতাম না নিজের সবথেকে প্রিয় বান্ধবী ধোঁকা দিবে। মেহবিন আবারও মুচকি হাসলো আর বলল, আমাকে সব থেকে ভালো তুই চিনতিস। যদি তোর মনে হয় আমি তোকে ধোঁকা দিয়েছি, তাহলে সত্যি দিয়েছি হয়তো। মেহবিনে এইটুকু শুনে রাইফা ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। মেহবিনের মুচকি হাসি বারবারই রাইফাকে মুগ্ধ করে, কিন্তু আজ অদ্ভুত যন্ত্রণা দিচ্ছে। ওর চোখ ছলছল করে উঠল ও বলল, হয়তো আমি তোকে সবথেকে বেশি চিনতাম, কিন্তু আমি ধোঁকাবাজ মেহবিনকে চিনি না। আমি চিনি না তাকে, আর এই ধোঁকাবাজের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। সেদিনের পর কোনো সম্পর্ক ছিল বুঝি? ছিল না কোনো সম্পর্ক, তাই তো আজ আপনি সম্বোধন করতে হচ্ছে। এই সব কিছুর জন্য তুই দায়ী। মানুষ বরাবরই স্বার্থপর, এটা আমার মা বলেছিল একদিন। তবে আমার মা এটাও বলেছিল নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে কেউ তোমায় স্বার্থপরতার কাজে না লাগাতে পারে। রাইফা অবাক হয়ে বলল, মানে কি? মেহবিন মুচকি হেসে আবার বলল, আমি একটা রিয়েলাইজ করেছি জানিস, সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক যত গভীরই হোক না কেন, যখন সেই বন্ধুত্বের তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে তখন তার বন্ধুত্বের বিশ্বাস আর তৃতীয় ব্যক্তির মাঝে সব সময়ই তৃতীয় ব্যক্তি যেতে হয়। এটা শুধু বন্ধুত্ব নয়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হয়। সেদিন কি যেন বলছিলি, আমাকে তোর বন্ধু ভাবতে ঘৃণা হচ্ছে তাই না? তবে আমার কিন্তু এত সুন্দর বন্ধুত্ব সম্পর্কটার উপর ঘৃণা আসছে না, কিন্তু সহ্যও হচ্ছে না। আমি চাইতাম যুগের পর যুগ চলে যাক, তবুও আমাদের বন্ধুত্ব যাতে নষ্ট না হয়। তোকে আমি আমার হয়ে কোনো সাফাই দেব না, তবে একটা কথা মনে রাখিস, একটা সম্পর্ক নষ্ট করতে অনেকের দরকার হয় না, জাস্ট একজনই যথেষ্ট। তবে হ্যাঁ, আরেকটা কথা, 100 বছর পরেও যদি তুই আমার কাছে আসিস আর আমি যদি বেঁচে থাকি, তাহলেও সব ছেড়ে ছুড়ে আমি তোকে আগলে নেব। যাই হোক, অনেক কথা বললাম, নিজের খেয়াল রাখিস। আসছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না আমাদের। মেহবিন হেঁটে চলল সামনের দিকে। রাইফা মেহবিনের কথার কিছুই বুঝতে পারল না, কারণ ওর সব কিছু গোলমাল লাগছে। তবুও বলল, মিহু, আমার কথা শোন।
মেহবিন পেছনের দিকে ফিরে মুচকি হেসে বলল, বিচ্ছেদ মানেই সবসময় অসমাপ্ত নয়, কখনো কখনো বিচ্ছেদ মানে এক সুন্দর সমাপ্তি। এবার শুনবেন বর্তমানের ঘটনা। বর্তমান মেহবিন চোখ বন্ধ করে টেবিলে হাত রেখে মাথা ধরে বসে আছে। আচমকা ক্ষত জায়গায় ওষুধ লাগাতেই মেহবিন চমকে উঠল। ও সামনে তাকাতেই দেখলো তাজেল দাঁড়িয়ে আছে। পাশে তাকাতেই দেখলো নার্সের হাতে তুলো। ও যা বোঝার বুঝে গেল। তাজেল বলল, এই যে নার্স সাফা, থামে গেলে কেন? লাগা ওষুধ হাতের রক্তের মতো চিটা চিটা দেখো না তুমি? তাজেলের কথা শুনে মেহবিনের মুখে হাসি ফুটে উঠল। ও বলল, নেত্রী এখানে কি করছো? কিছু না, হাসপাতাল দেখবে আসছিলাম একটু, পরে দেখলাম তুমি আইলা কারে জানি নিয়ে ওই চেয়ারম্যান বাড়ির। তারপর দেখলাম তুমি তার চিকিৎসা করলা। বাইরে মেয়েলা মানুষ দেইয়া মনে যায় নাই, পুলিশ পাঞ্জে বলে তো আসিল। তুমি বাইরে হয়ে কী জানি কইলে, পরে দিই তোমার হাত দিয়ে রক্ত বাড়িতেছিল। তো তাই দেখে নার্স আফারে নিয়ে এলাম। এখন কথা কম কাও, নার্স আফা তুমি কাম করো। মেহবিন নার্সের দিকে হাত এগিয়ে দিয়ে বলল ওষুধ লাগাতে। তারপর মেহবিন তাজেলের দিকে তাকিয়ে বলল, তোমার সৎ মায়ের কি হয়েছে নেত্রী, যার জন্য তুমি তাকে দেখতে এসেছো হসপিটালে? মেহবিনের কথা শুনে তাজেল বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে বলল, তুমি এইটাও জানো? আমার স্পেশাল পাওয়া আছে। তোমার পোষাল পাওয়ার তোমার কাছেই রাখো। আমি হাসপাতাল দেখবে আইছি, কত বড় হাসপাতাল, এমনি তো দেওয়া হয় নাই, তাই মন চাইলো চলে এলাম। আমাকে বাড়ি থেকে তো বেশি দূর না। ওটা পশল নয়, স্পেশাল। আর আমাকে মিথ্যে বলতে হবে না, আমি জানি তাকেই দেখতে এসেছো। তাজেল মাথা চুলকিয়ে বলল, ওই হইল, কি হয়েছে তার? পিতিতে পাথর হয়েছে বলে। আমি যে এনে আইছি তুমি কিন্তু কাউরে কইও না। তাজেলের কথায় মেহবিন হাসলো। ও বুঝতে পারলো তাজেলের মনে তার মাকে নিয়ে আলাদা কিছু একটা আছে, হয়তো একই বাড়িতে থাকে বলে। মেহবিন বলল, আচ্ছা, এখন কাও তুমি বাড়ি যাইবে নাকি? আমি বাড়ি যাবো। আমি যে এনে আছি কেউ জানে না, ভাবছিলাম সন্ধ্যার আগে বাড়ি যাবো, কিন্তু তোমার জন্য আন্ধার হয়ে গেল। আমি আজ বাড়ি যাব না। এটা কি কাও তুমি এনে থাকবা? নার্সের হয়ে গেছে তাই সে চলে গেল। মেহবিন তাজেলকে ডাকলো আর ওকে কোলে বসিয়ে পড়ল। আজ এইখানে থাকবো। আমি যাকে নিয়ে এসেছি সে আমার বন্ধু ছিল অনেক আগে। সে এখন অসুস্থ, আমি আমার দায়িত্বে তাকে এখানে এনেছি, তাই তার সব কিছু আমাকেই তো দেখতে হবে। এজন্য আমাকেই এখানে থাকতে হবে। অনেক আগে বন্ধু ছিল, এখন নাই? এখনো আছে, তবে মনে মনে। ও আচ্ছা, তোমার কত বন্ধু ডাক্তার? কদিন আগে হয়েছিল, কি জানি নাম, রায় না খাই? মেহবিন হেসে বলল, ওর নাম রাই ছিল। তুমি জানো আমি যাকে হসপিটালে আজ নিয়ে আসলাম তার নামও রাই। তুমি দুই রাইরে একলগে পাইলে কেমনে? সে অনেক কথা, এসব রাখো। আমি তোমার বাড়ি যাবার ব্যবস্থা করছি, সন্ধ্যা হয়ে গেছে তো। তোমার রাইতে খাওয়াই দেব কিরা ডাক্তার? আর খাওনি আইনে দেব কিরা? তাজেলের কথায় মেহবিন অবাক হয়ে ওর দিকে তাকালো। এই ছোট মেয়েটা ওর খাওয়ার চিন্তা করেছে। সকালবেলা তাজেলই বাড়ি থেকে রান্না করে খাবার এনে ওকে খাইয়ে দিয়েছিল, আর দুপুরবেলাও তাই, কারণ সে আজও হাতের জন্য ছুটিতে ছিল। শুধু কুদ্দুসের জন্য 3 বার হাসপাতালে এখানে এসেছিল। মেহবিন ওকে সামনে দাঁড় করিয়ে বলল, খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমি ড্রয়ারে কাপ নুডলস রাখা আছে আমার। রাতে গরম পানি করে নুডলস বয়েলড করে চামচ দিয়ে খেয়ে নিতে পারবো। সত্যি তো, দেহি কনে লুডুস। মেহবিন ড্রয়ার খুলে দেখালো সেখানে চকলেট চিপস আর 3টে কাপ নুডলস রাখা। মেহবিন ওগুলো রাখে, মাঝে মাঝেই খায়। মেহবিন একটা চকলেট তাজেলের হাত দিয়ে খেতে বলল, তারপর ওকে দিয়ে বের হবে এমন সময় মুখও ঢুকলো। একজন নার্সকে নিয়ে সে এসেছিল মেহবিনের হাতে ওষুধ লাগাতে। মুখর দেখলো তার দরকার নেই। মেহবিন ওকে নিয়ে বের হলো। বাইরে বেরিয়ে দেখলো কেউ যায়নি। তাই দেখে মেহবিন বলল, চেয়ারম্যান সাহেব, আপনারা কেউ বাড়ি যাবেন না নাকি? তখন মিসেস আমজাদ বলল, আমার ছেলের বউকে এইভাবে রেখে আমরা বাড়ি চলে যাব নাকি? ও আচ্ছা, তাহলে এখানে কেউ কি বাড়ি যাবেন না? শেখ শাহনওয়াজ তাজেলকে দেখে বললেন, কেন, আপনার কোনো দরকার নাকি? তাছাড়া এখন মুখরের পরিবার চলে যাবে, ওনাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি আমি। তখন মুখরের বাবা মাহফুজ সারিয়ার বললেন,
না ভাই সাহেব, আগে রাইফার জ্ঞান ফিরুক, ওকে দেখে ওর সাথে দেখা করে তারপর যাব। আজকে বাড়ি যাওয়ার কথা থাকলেও তো যেতে পারতাম না, কাল সকালে বাড়ি যেতে হবে, আর দেখা হবে না। মেবিন বুঝতে পারলো এখন কেউ বাড়ি যাবে না, হয়তো একেবারে রাতে যাবে। মেবিন তাজেলের দিকে তাকালো। তাজেল বলল নিচু হতে, ও নিচু হলো। তা দেখে সবাই ওদের দিকে তাকালো। তাজেল ফিস ফিস করে বলল, পুলিশ পাঞ্জাওলারে দিয়েই তো কাও, আব্বা আর দাদি মনে হয় আমার খুঁজতেছে। মেহবিন হেসে বলল। ঠিক আছে। মেহবিন ফোন নিয়ে মুখরকে টেক্সট করলো, তারপর মুখের দিকে তাকালো। মুখর টেক্সটটা দেখে মাথা নিচু করে নাড়ালো। মুখর সবাইকে বলল, তোমরা একটু থাকো, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, করে আসছি। আসার সময় তোমাদের জন্য চাও নিয়ে আসছি। বলেই মুখর ওখান থেকে চলে গেল। মেবিন তাজেলের হাত ধরে ওকে নিয়ে বের হলো। বাইরে বেরোতেই মুখর দরজা খুলে তাজেলকে কোলে নিয়ে সেখানে বসিয়ে দিল। মেবিনকে বলল ওকে নামিয়ে দিয়ে আসতে। মুখররা চলে গেল। মেবিন ওপরে গিয়ে দেখলো রাইফার মা বাবা এসেছে। মেবিনকে দেখেই চিনে ফেললো। রাইফার মা মেহবিনকে জড়িয়ে ধরলো আর ধমক দিল তাদের না বলে হাওয়া হলো কেন। আসলে সেই দিনের পর আলম আহমেদ বাসা চেঞ্জ করেছিল, তাই ওকে পায়নি কেউ। রাইফার মা মেয়ের জন্য কাঁদলো। মেহবিন তাকে সান্ত্বনা দিয়ে নিজের কেবিনে গেল। ঘণ্টাখানেক পর শুনলো রাইফার জ্ঞান ফিরেছে। ও তখন কফি খাওয়ার জন্য কেটলিতে গরম পানি করছিল। মেহবিন সেটা নিয়ে কফি না বানিয়ে কাপ নুডলস বের করে তাতে ঢেলে বের হলো। মেহবিন বাইরে গিয়ে বলল কাউকে না ঢুকতে। সে বের হলে যেন সবাই যায়। মেহবিন কেবিনে গিয়ে দেখলো রাইফা আধশোয়া হয়ে বসে আছে। মেহবিন টুলে ভালো করে বসে নুডলস কাঁটা চামচ দিয়ে নাড়াতে লাগলো। রাইফা সেদিকে তাকালো। মেহবিন ওর দিকে না তাকিয়ে নুডলসের দিকে তাকিয়ে নেড়ে চেড়ে মুখে পুরে নিল। 2-3 বার নেওয়ার পর তারপর বলল, এভাবে তাকাস না রাই, আমার পেট খারাপ করবে। রাই মেহবিনের থেকে চোখ সরিয়ে বলল, আমার বইয়েই গেছে তোর দিকে তাকাতে। তাহলে কে তাকাচ্ছিল শুনি? শেখ সাইদের বউ রাইফা আফনোর নাকি? কথাটা শুনে রাইফার মুখ অন্ধকার হয়ে এলো। তা দেখে মেহবিন বলল, তুই কিছু বলবি নাকি আমি কিছু বলবো? আচ্ছা তোর হয়েছেটা কি বলবি? যদি তুই জেনেই থাকিস তাহলে আমায় বল। রাইফা কিছু বলল না। মেহবিন বুঝলো ও কিছু বলল না। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নুডলস খাবি রাই? কেউ কিন্তু এই নুডলসকে কখনো না করতো না। রাইফা মেহবিনের দিকে তাকিয়ে বলল, কারোর এইটুকুতে পেট ভরবে না, তাই এটুকু খেয়ে তার মুখ নষ্ট করবে না। মেহবিন হেসে ফেললো। তা দেখে রাইফাও হাসলো। কতদিন পর রাইফা এভাবে হাসলো তা রাইফা নিজেও জানে না। মেহবিন মুচকি হেসে বলল, আপাতত এটা খা, আমি আরেকটা নিয়ে আসছি। আরেকটা হবে না মেহু। আচ্ছা আরও দুটো নিয়ে আসছি, হ্যাপি? রাইফা ওপর নিচ করে হাসলো। মেহবিন হেসে বের হলো আর বলল, রাইফা এখন খাবে, কেউ যেন ভেতরে না ঢুকে। তখন শাহিদ বলল, আমরা তো কতক্ষণ ধরে অপেক্ষা করছি ওর জন্য, ওকে দেখতে পেলে আমাদের ভালো লাগতো, তাই না? মেহবিন হেসে বলল, আপনারা তো ওকে দেখে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ভাবছেন, তাই না? ওর জন্য কনসার্ন আমাকে দেখাতে আসবেন না। আপনাদের সবাইকে চেনা শেষ আমার। বলেই মেহবিন চলে গেল। কিছুক্ষণ পর 2টা কাপ নুডলস নিয়ে বাড়ি গেল। রাইফার ওটা খাওয়া শেষ। মেহবিন একটা ওকে দিল, একটা সে নিল। রাইফা বলল, অনেক দিন পর শান্তি মতো নিজের প্রিয় নুডলস খেলাম, শুক্রিয়া মেহু। মেহবিন হেসে বলল, তোর মরার এত তারা এখন মনে কি এই নুডলসটা খেতে পেতি নাকি? সত্যি কথাই বলছিস তুই? সত্যি সত্যি মরে গেলে মিস করতাম এটা। বলেই রাইফা হাসলো। মেহবিন কিছু বলল না। বাইরে এসে সবাইকে দেখা করতে সবাই এক এক করে দেখা করলো। তখন রিপোর্ট এলো। মেহবিন রিপোর্টটা খুলে দেখতে ওর মাথা ঘুরে গেল। তখন সবাই ওখানেই ছিল। রিপোর্ট এসেছে শুনে শেখ শাহনওয়াজ, শেখ আমজাদ আর শাহিদ মেহবিনের দিকে গেল। মেহবিন রাইফার কেবিনে বাইরে বসেছিল, বেঞ্চে আর চিন্তিত অবস্থায় রিপোর্ট দেখছিল। ওর চেহারা দেখে শেখ শাহনওয়াজ বললেন, কি আছে রিপোর্টে? মেহবিন শান্তস্বরে বলল, রাইয়ের ব্রেইন টিউমার, যা এখন সময়ের সাথে বেশ বড় আকার ধারণ করেছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর অপারেশনটাও বেশ রিস্কি। তাছাড়া এইটুকু বলেই মেহবিন থামলো। শেখ আমজাদ বললেন, রাইফার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আরেকটা ড্যামেজের পথে। খুব তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে, আর দুটো অপারেশনই জরুরি। কিন্তু ওর শরীর দুটোর ধকল সহ্য করতে পারবে কি না এটা নিয়ে যথেষ্ট ভয় আছে।
কিন্তু ওকে দেখে এতটা অসুস্থ মনে হচ্ছিল না, ওকে দেখে সুস্থ স্বাভাবিক লাগছিল। সব শুনে রাইফার মা বাবা কেঁদে উঠল। সবারই খারাপ লাগছে। মেহবিন শাহিদের দিকে তাকালো, তার কোনো ভ্রুক্ষেপ নেই। মেহবিন বলল। ওর এখন বেস্ট ট্রিটমেন্টের প্রয়োজন। তখন শাহিদ বলল। রাইফাকে এখানে রাখা ঠিক হবে না, ওকে এখনই আমাদের হাসপাতালে বেস্ট কেবিনে শিফট করতে হবে। আর ওখানে গিয়ে আমরা আবার ওর টেস্ট করাবো, আবার শিওর হয়ে চিকিৎসা নেব। আপনারা ভাবলেন কি করে আমি রাইফার ট্রিটমেন্টের ব্যবস্থা আপনাদের উপর ছেড়ে দেব? কথাটা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। শাহিদ বলল। তো তুমি কি করবে? তুমি এই সরকারি হাসপাতাল থেকে কি করবে? তাছাড়া কয় টাকা আছে তোমার? আমাদের হাসপাতাল নাম করা হাসপাতাল, এখানে ট্রিটমেন্টও বেস্ট। তাছাড়া বেস্ট ডক্টরের সাথে কনসাল্ট করে রাইফার চিকিৎসা করাতে হবে। আমি ওর জন্য বেস্ট ডাক্তার আনবো, রাইফা ভালো হয়ে যাবে। মেহবিন কিছু বলবে তার আগে মেহবিনের ফোন এলো। ও ফোন কানে নিতেই ওপাশ থেকে বলল। ম্যাডাম, রিপোর্টে একটা জায়গায় জিনিস দেয়া হয়নি, ভুল হয়ে গেছে একটা। কি দেয়া হয়নি? মিসেস রাইফা আফনুরের শরীরে একটা কেমিক্যাল পাওয়া গেছে। কি কেমিক্যাল? লোকটা কেমিক্যালের নাম বলতে মেহবিনের মাথায় আগুন জ্বলে উঠল। আর লোকটা এটাও বলল বেশ কয়েকবার এই কেমিক্যাল রাইফার শরীরে দেওয়া হয়েছে। শুনে মেহবিন দেয়ালে একটা ঘুষি মেরে বলল। আমার আগেই বোঝা উচিত ছিল, কিছু একটা তো চোখের আড়ালে হচ্ছে। বলে মেহবিন ফোন রেখে দিল। ওর শরীর রাগে জ্বলছে আর ওর মনে হচ্ছে শেখ পরিবারকে মেরে ফেলতে। রাইয়ের শরীরে এমন কেমিক্যাল পাওয়া গেছে যা কিডনি ড্যামেজ করে ফেলে, আর এই কেমিক্যালের জন্যই ওর একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাছাড়া তাড়াতাড়ি কিছু না করলে আরেকটাও হয়ে যাবে। মেহবিন শাহিদের দিকে তাকালো। মেহবিন বড় বড় শ্বাস নিল। তখন শেখ শাহনওয়াজ বললেন। কি হয়েছে, আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? মেহবিন শান্তস্বরে বলল। কিছু না, আপনাদের তো রাইফাকে দেখে দেখা হয়ে গেছে, এখন বাড়ি চলে যান আপনারা। তখন শেখ আমজাদ বললেন। আমরা রাইফাকে এখান থেকে নিয়ে চলে যাব, রাখবো না সরকারি হসপিটালে। শেখ আমজাদের এমন কথায় রায় শান্তভাবেই তার দিকে তাকালো। তারপর শেখ শাহনওয়াজ ওর দিকে, তারপর মুখর্তের পরিবারের দিকে। তারা সবাই ওর দিকে অসহায় চোখে তাকালো। মেহবিন মুচকি হেসে বলল। আমার বুঝতেও হবে না এইসব ফ্যামিলির মানে, আর বাকিটা না হয় আমার হাতেই ছেড়ে দিন। আপনারা যত যাই বলুন না কেন, আমি আপনাদের হাতে রায়কে তুলে দেব না। বলেই ফোন বের করে মেহবিন রায় মালিকের নাম্বারে ফোন করলো। ওপাশ থেকে রায় ফোন ধরতেই বলল। কাল বাংলাদেশ সময় 2টোর আগে তোকে আমার এইখানে দেখতে চাই। আর হ্যাঁ, তোকে মেইল পাঠাচ্ছি একজনের, সেটা দেখে অপারেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। মানে তুই থাকতে আমি? আমার হাতের অবস্থা ভালো নয়, আর আমি রায়ের ব্যাপারে কোনো রিস্ক নিতে রাজি নই। রাখছি, কাল দেখা হচ্ছে। বলেই মেহবিন ফোন কেটে দিল। তারপর আরেকজনকে আরেকটা কল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণ পর আবার দিল। এখন ফোনটা রিসিভ হলো। ও ইংলিশে বলল। হ্যালো, ডক্টর ইলিয়ানা ফার্নান্দেজ, আমি ডক্টর মেহবিন মুস্কান। একটা হেল্প লাগবে আমার আপনার। একটা পেশেন্ট, তার ব্রেইন টিউমার হয়েছে এবং বেশ বড় আকার ধারণ করেছে। ব্যাপারটা খুব রিস্কি। আপনি যদি তার অপারেশনটা করতেন, আমি ওখানে তাকে পাঠাবো। আমি ডিটেলস পাঠাচ্ছি আপনাকে। তিনি জানালো সে পারবে। মেহবিন বলল সে 20 দিনের জন্যে তাকে পাঠাবে। তিনি যেন তার অবস্থা দেখে অপারেশনটা করে। কথা বলা শেষ করে মেহবিন শেখ আমজাদের দিকে তাকিয়ে বলল। শেখ আমজাদ, 2টো বেস্ট ডক্টর রেডি। রায় মালিককে তো চেনেন, আর ডক্টর ইলিয়ানা ফার্নান্দেজকেও চেনার কথা। এমন কোনো রেপুটেড ডক্টর নেই যে ইলিয়ানা ফার্নান্দেজকে চেনে না। এবং অপারেশনের ডেটও প্রায় রেডি হয়ে গেছে সব দেখা। এখন আপনারা যে যার মতো বাড়ি যেতে পারেন। সবাই সব দেখে অবাক হয়ে গেল। কে কি বলবে? মুখরের পরিবারও কম অবাক হয়নি। শুধু অবাক হয়নি মুখর আর শেখ শাহনওয়াজ। তখন শাহিদ বলল। সব বুঝলাম, কিন্তু কিডনি পাবে কোথায়? আর এত টাকা কি উড়ে উড়ে উপরের থেকে আসবে নাকি? টাকার ব্যাপারটা না হয় আমার উপর ছেড়ে দিন, আর কিডনি সে আমি ঠিক ম্যানেজ করে নেব। আর যদি না পারি তাহলে নিশাচরকে ফোন করব কিডনির জন্য। বলে মেহবিন হেসে ওখান থেকে চলে গেল। একবার রায়কে দেখলো ও ঘুমাচ্ছে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। শেখ বাড়ির সকলে চলে গেল। মেহবিন কাউকে কিডনির কথা বলে রাইফার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 5 মিনিট পর ফোনে একটা ফোন এলো। মেহবিন ফোন উঠালো ও কিছু বলবে তার আগে ওপাশ থেকে আওয়াজ আসলো।